হ্যালো স্টুডেন্ট, আজকে একটা নতুন ভিডিও তোমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 10-এর 3 নম্বর লেসন দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। অর্থাৎ পাসিং অ্যাওয়ে আমরা জানি ফেজাল ভার্ব, যা তোমরা পড়ছো ফেজাল ভার্ব ডায়েট। পাসিং অ্যাওয়ে বাপুর অর্থাৎ বাপু আমাদের বাপুজি অর্থাৎ মহাত্মা গান্ধী। নামটা আমাদের কাছে খুবই পরিচিত নাম। মহাত্মা যদি আমরা বিশ্লেষণ করি, মহান আত্মা যার, অর্থাৎ একজন ভারতীয়, একজন স্বাধীনতা সংগ্রামী নেতা, নরমপন্থী আন্দোলনের উপকার, অহিংস আন্দোলনের স্রষ্টা, যার জীবনটাই অহিংস আন্দোলনে কেটে গেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে ওনাকেই হিংসার বলি হতে হয়েছে। অর্থাৎ আজকে খুব প্যাথেটিক ঘটনা। আমরা আমাদের জাতির জনক, দ্য ফাদার অব নেশন মহাত্মা গান্ধীর কিভাবে মৃত্যু হয়েছিল, এই মৃত্যুটাই আমরা আজকে জানব। তাই এই টাইটেলের গল্পের শিরোনামের মধ্য দিয়ে আমাদের কাছে অনেকটা জিনিস স্পষ্ট থাকে যে গল্পটা কি হতে চলেছে। এই শিরোনামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, অর্থাৎ আমাদের বাপুজি মহাত্মা গান্ধীর মৃত্যুর যে ঘটনাপুঞ্জি, কী কারণে মৃত্যু হয়েছিল এবং তার ফলে আমাদের ভারতবর্ষ মানুষের উপর আমরা কতটা দিশাহারা হয়ে গেছিলাম, কতটা গার্ডিয়ানলেস হয়ে গেছিলাম, সে গল্প নয়নতারা সেহগাল সুন্দরভাবে, এই গল্পের লেখক সুন্দরভাবে আমাদের বর্ণনা করেছে। চলো সবাই এসে পড়া যাক। নয়নতারা সেহগাল ওয়াজ বর্ন 1927। 1927 সালে তিনি জন্মগ্রহণ করেন। ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান রাইটার্স ইন ইংলিশ টু রিসিভ ওয়াইল্ড রেকগনাইজড। যে উনি হচ্ছেন ভারতীয় প্রথম মহিলা লেখিকা যিনি ইংরেজি সাহিত্যে যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন। সেই খ্যাতিমান লেখিকা আমরা নয়নতারা সেহগালের দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু গল্পটি পড়ব। Her fiction deals with Indians' response to the crisis brought about political changes. তিনি যে ফিকশন উপন্যাসগুলো লিখেছেন প্রত্যেকটাই তার পলিটিক্যাল চেঞ্জ, অর্থাৎ রাজনৈতিক প্রেক্ষাপটের পট পরিবর্তন, পালা বদলের উপরই ভিত্তি করে লেখা। তাই আজকে আমরা সুন্দর করে এই রিডিংটা আমরা পড়ব এবং বুঝব যে নয়নতারা সেহগাল আমাদের গান্ধীজির, আমাদের ভারতবর্ষের জন্য কতটা অবদান রেখে গেছেন এবং তার মৃত্যুর পরে আমরা কতটা ব্যথিত ছিলাম, সেই ঘটনা আমরা পড়ব। সি ওন সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন এই 1986 সালে ফর আর নোবেল রিচ লাইক আস। তার উপন্যাস রিচ লাইক আস, এই উপন্যাসের জন্য কী পেয়েছিলেন তিনি কী পেয়েছিলেন না তিনি নোবেল, তার বিখ্যাত নোবেল রিচ লাইক আসের জন্য তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড তিনি পেয়েছিলেন 1986 সালে। তাহলে একেবারে সংক্ষেপে আমরা জানতে পারি তার নয়নতারা সেহগাল কে ছিলেন প্রথম ভারতীয় ইংরেজি সাহিত্যের লেখিকা যিনি খুবই খ্যাতি অর্জন করেছে ইংরেজি সাহিত্যে একটা অবদান বা ছাপ রেখে দিয়ে গেছেন নিজের। তিনি ফিকশনার ছিলেন। তিনি পলিটিক্যাল ইন্ডিয়ান যে পলিটিক্যাল চেঞ্জ, বিভিন্ন পালা বদলের প্রেক্ষিতে ঘটনা কেমন কি হয়েছিল এগুলোর উপরই ভিত্তি করে লিখতেন। তিনি 1986 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিল বিখ্যাত নোবেল রিচ লাইক আস এই উপন্যাসের জন্য। যাই হোক, আমরা বায়োগ্রাফি পড়লাম, নয়নতারা সেহগালের শর্ট বায়োগ্রাফি। এখন বিষয়বস্তুটা আমরা একটু জেনে নেব, এই বিষয়টা কি হতে চলেছে। প্রত্যেকে বই দেখো, আমাদের পাঠ্যপুস্তক বই এবারে উপরের অংশে আমাদের বিষয়বস্তুটাকে ক্লিয়ার করে দেওয়া আছে। The text and extracted from Nayantara Sehgal,
মেমোরি প্রিজন অ্যান্ড চকোলেট কেক। এটা নেওয়া হয়েছে মেমোরি প্রিজন এবং চকোলেট কেক গল্প থেকে। তাহলে তার যে গল্প থেকে নেওয়া হয় তার নাম কি? নয়নতারা সেহগালের মেমোরিজ প্রিজন অ্যান্ড চকোলেট কেক। এটা মনে রাখবে। রেকাউন্ট দ্য ইনসিডেন্ট ফলোয়িং দ্য ডেথ অফ গান্ধীজি। এটা কিন্তু আমরা গান্ধীজির মৃত্যু কী কারণে ঘটেছিল পুরো ঘটনাটা এখানে আমরা দেখতে পাব। It vividly described not only the author's personal sense of loss, এখানে পুরো ভিভিডলি অর্থাৎ হুবহু বা পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করা হয়েছে শুধু লেখকের নিজস্ব ব্যক্তিগত কোনো কষ্ট দুঃখ নয়। অর্থাৎ আমাদের যেমন আত্মীয় স্বজন মারা গেলে আমরা নিজেরা প্রত্যেককেই ব্যথিত হয়ে পড়ি, প্রত্যেকে আমরা জর্জরিত হয়ে পড়ি। যেখানে আমাদেরই লোক মারা গেছেন, কিন্তু তিনি যে শুধু লেখিকার যে দুঃখ কষ্টের সাথী ছিলেন এমন না, তিনি আমাদের প্রত্যেককে ভারতবাসীর হৃদয়ের জায়গা করে নিয়েছিলেন। তিনি অন্য কেউ নন, তিনি হচ্ছেন ওয়ান অ্যান্ড অনলি আমাদের গ্রেট ন্যাশনাল লিডার গান্ধীজি। গান্ধীজি সম্পর্কে আমরা পড়তে চলেছি। বলছে এখানে শুধু যে লেখিকার কষ্টের কথা এখানে বর্ণনা করা হয়নি, আর অলসো দ্য কালেক্টিভ গ্রিভ অফ দ্য এন্টায়ার নেশন অ্যাট দ্য পাসিং অ্যাওয়ে অফ মহাত্মা গান্ধী। আজকে দেখব যে মহাত্মা গান্ধীর মৃত্যুর পরে পুরো নেশনটা, পুরো জাতিটা কতটা কষ্ট পেয়েছিল, কতটা শূন্যতা অনুভব করেছিল। যাই হোক, করা যাক। ইউনিট ওয়ানে বলছে প্রথমে, আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন ইভিনিং 13 January 1948 when I was called to Birla House by urgent telephone call। এভাবে শুরু হচ্ছে। অর্থাৎ হ্যাভিং টি, আমরা চা খাওয়া বলি না, পান করা বলতে বলছি টেক টি, হ্যাভিং টি, পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, এগুলো পারফেক্ট পার্টিসিপেল। এখানে বলছে যে আমি সন্ধ্যাবেলায় 30 জানুয়ারি 1948, 1948 সালে 30 জানুয়ারি লেখিকা চা খাচ্ছিলেন, এমন সময় চা গ্রহণ করছিলেন, এমন সময় একটা খবর এলো যে তাকে বিড়লা হাউসে ডেকে পাঠানো হলো জরুরি টেলিফোন করে। কি জন্য ডেকে পাঠানো হলো? তার কারণ হচ্ছে গান্ধীজি হ্যাড বিন শুট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। গান্ধীজি প্রার্থনা সভায় তিনি নাকি মারা গেছেন। প্রার্থনা সভায় যাওয়ার সময় তাকে গুলিবদ্ধ করে তাকে শ্যুট করে দেওয়া হয়েছে, গান্ধীজিকে গুলি করে দেওয়া হয়েছে। ঠিক আছে, গান্ধীজি হ্যাড বিন শ্যুট করা হয়েছে। যখনই শুনলো তখনই লেখিকা বলছে, আই ওয়াজ নাম উইথ শক অ্যান্ড গট ইন্টু দ্য কার। অর্থাৎ আমি ভয়ে যেন পাথর হয়ে গেলাম। আমি গাড়িতে নামতেই পারছিলাম না, নামতেই পারছিলাম না, এতটাই মর্মাহত হয়ে গেছিল এই হঠাৎ আমাদের প্রিয় নেতার মৃত্যু শুনে। তা লেখিকার মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে গান্ধীজি আমাদের জীবনে বা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের জীবনে কতটাই না কাছের ছিল। At the Birla House, Gandhiji relative and followers had gathered around his body. বিড়লা হাউসে গান্ধীজির যে ফলোয়ার্সরা, গান্ধীজি অনুগামীরা সবাই জড়ো হয়েছিল, সবাই পাশে এসেছিল, রিলেটিভ ফলোয়ার্স যারা রিলেটিভরা এসে জড়ো হয়েছিল বডির চারিদিকে। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রেথেস হিজ লাস্ট। সেখানে একটা নীরবতা বিরাজ করছিল, কারণ গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। বাপু's death had spread through Delhi like a flame penned by wind। প্রত্যেকটা ফেমাস ব্যক্তি তার খ্যাতি খুব সহজেই চারিদিকে ছড়িয়ে পড়ে। গান্ধীজির মৃত্যুটাও আমাদের কাছে, আমাদের প্রিয়জনের কাছে, প্রত্যেকের কাছে যেন আগুনের লেলিহান শিখা যেরকম আগুনের চারিদিকে মুহূর্তের মধ্যে ছাইভস্ম করে দেয়, সেখানে যেন গান্ধীজির মৃত্যুর সংবাদ যেন চারিদিকে সেই লেলিহান শিখার মতো, বাতাসের মতো প্রবাহিত হয়ে গেছিল। অর্থাৎ জনপ্রিয়তার শীর্ষে থাকা ব্যক্তির মৃত্যুরই প্রতিফলন এটা। স্যার গ্রুপ অফ মেন অ্যান্ড উমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। দুঃখিত মানুষজন বিড়লা হাউসে জড়ো হয়েছিল। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি দ্য ব্রাউন ব্লাড অফ ফেসেস। প্রত্যেকটা জানলা দিয়ে লক্ষ লক্ষ মানুষ দেখার চেষ্টা করছিল, সবাই অনুতপ্ত হচ্ছিল, তাদের প্রিয় নেতাকে শেষবারের মতো দেখতে চেয়েছিল।
দে ডিড নট মেক এ সাউন্ড, তারা কোনো আওয়াজ করছিল না, শব্দ করছিল না, তারা শোকাহত হয়ে গেছিল। লেখিকা বলছেন দেয়ার ওয়াজ আনন্যাচারাল সাইলেন্স, অপ্রাকৃতিক নীরবতা। নীরবতাকে সৃষ্টি করা যায় না, নীরবতা অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছিল। ইট ওয়াজ ইফ টু টাইম স্টুড স্টিল দোজ ফিউ মিনিটস, মনে করছিল যেন সময় থমকে দাঁড়িয়ে গেছিল, সময়কে যেন বাধাপ্রাপ্ত হয়ে গেছিল। অর্থাৎ গান্ধীজির মৃত্যুতে মানুষ এতটাই শোকাহত হয়ে গেছিল যে সেখানে কোনো শব্দ হচ্ছিল না, এতটাই তারা আহত হয়েছিল, তার কথা বলার ভাষা হারিয়ে ফেলেছিল। পিপল ওয়াজ টু স্টান্ট টু স্পিক ইন দ্য বিগিনিং। এই ধরনের গ্রামার আমরা সো দ্যাট দিয়ে গ্রামার নেগেটিভ সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স করব। যে মানুষ এতটাই দুঃখ পেয়েছিল তারা কথা পর্যন্ত বলতে পারছিল না। এটার দিয়ে ক্লামারেট ওয়াইড, হঠাৎই তারা চিৎকার করে উঠে প্রচণ্ড, শাউটিং অ্যান্ড ক্রাইং, চিৎকার করে এবং কাঁদে। দে জসেলড ওয়ান অ্যানাদার, ট্রাম্পেল দ্য ব্রেক ইনটু দ্য হাউস, তারা হুড়োহুড়ি করে এবং ঠেলাঠেলি করে যেন বাড়িটাকে ভেঙেই ফেলবে। তার মানে এই নয় যে তারা বাড়ি ভাঙতে এসেছে, তারা এই কারণেই এসেছে তারা তাদের প্রিয় নেতাকে শেষবারের মতো একবার দেখতে এসেছে। দে ক্লেম এ লিটিল হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্স দ্যাট, তারা কিছু শান্ত হলো যখন ঘোষণা করা হলো দ্যাট দে উইল বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল, তারা গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়ার আগে তাকে দেখতে দেওয়া হবে। যখন এই কথাটা ঘোষণা করলো তখনই তারা শান্তি পেল, তখনই তারা সন্তুষ্টি পেল তাদের, যে ঠিক আছে দেখার শেষ দেখার যে আকাঙ্ক্ষা তাদের মধ্যে জেগেছিল তারই বহিঃপ্রকাশ এই ঠেলাঠেলি হুড়োহুড়ি করা। এটা একটা প্যাথেটিক কথা, আমাদের সবারই কাছে প্রযোজ্য। দেখো কি বলছে, হোয়েন ওয়ান ইজ ফেস উইথ দ্য শক অফ এ লাভ ওয়ান ডেথ, যখন কারুর মৃত্যুতে, যখন কেউ মারা যায় আপনজন, তার আপনজন কী করে হুইম্পার, অর্থাৎ ফুঁপিয়ে ফুঁপিয়ে শোকাহত হয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে তার জীবনের সবথেকে মূল্যবান জিনিসটা হারিয়ে গেল। বলে হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি, অর্থাৎ ও ছেড়ে চলে গেছে, আমার কি হবে, আমায় ছেড়ে চলে গেছে, আমার কি হবে। হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি, দিস ওয়াজ শিওরলি দ্য কোশ্চেন আপার মোর দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপল। যেরকম একজন প্রিয়জনের মৃত্যু হলে তার প্রিয়তমা বা প্রিয়তমা গৃহস্থী জীবনে কেঁদে উঠে, তারা তাদের কষ্টের যে বোঝা নামিয়ে ফেলার চেষ্টা করে সুরের মধ্য দিয়ে, কান্নার মধ্য দিয়ে, সেরকম যেন প্রত্যেকটা মানুষের মধ্যে এই কান্নাই ছিল। গান্ধীজির যে অবদান প্রত্যেকটা মানুষ ভুলতে পারে না, আমরা ভুলব না, আমরা তার অবদান সারা জীবন মনে রাখবো। দে লুক লাইক এ লস্ট চিলড্রেন, অর্থাৎ তারা যেন অসহায় শিশুর মতো, হারানো শিশুর মতো কাঁদছিল। ইট ওয়াজ দ্য কোশ্চেন ইন মেনি অব আওয়ার হার্ট অ্যাজ উই স্যাট, যতজন আমরা বসে আছি প্রত্যেকটার মনের মধ্যে, প্রত্যেকের মনের মধ্যে এই ধরনের কোশ্চেন ছিল। স্টিল শক, তবুও আমরা শোকাহত হয়েছিলাম। অ্যান্ড আনবিলিভিং, আমি বিশ্বাস করতে পারছিলাম না যে গান্ধীজির এভাবে মৃত্যু হতে পারে। লিসেন টু দ্য ব্রডকাস্ট টেলিং দ্য পিপল ইন্ডিয়া দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর, যখন এই খবর সম্প্রচারিত হলো, বলা হলো যে ইন্ডিয়ার বাপুজি, অর্থাৎ ভারতের বাপুজি অর্থাৎ মহাত্মা গান্ধী আর বেঁচে নেই, সকলকে মেনে নিতে হলো। বাস্তব তো সকলকে মেনে নিতে হবে, তাই বাস্তবতার ঊর্ধ্বে কেউ নয়। গান্ধী সত্যি সত্যি মারা গেছেন, প্রত্যেকটা ভারতবর্ষকে কাঁদিয়ে তিনি চলে গেছেন। যাই হোক, এই পর্যন্ত ফার্স্ট ইউনিট। আমরা পরের ডেটে আমরা সেকেন্ড ইউনিট পড়ব। সবাই সঙ্গে থাকো, পাশে থাকো।